স্বামী এবং ছেলে নিয়ে সুমিত্রার ভরা সংসার। তার স্বামী প্রচুর ব্যস্ত একজন মানুষ, তাই সেও তার সময় কাটাতে একটি ক্লাবে জয়েন করে। সেখানেই তার বন্ধুত্ব হয় ইন্দ্রজিতের সাথে। তবে সে ইন্দ্রকে বন্ধু মনে করলেও ইন্দ্র তার প্রেমে পড়ে যায়। সে বিবাহিত এটা জানা সত্ত্বেও কখনো সে তাকে রাত বিরেতে গান রেকর্ড করে পাঠায়, তো কখনো 30 পৃষ্ঠার প্রেমপত্র। ধীরে ধীরে তার পাগলামি আরও বাড়তে থাকে। সেই সাথে সুমিত্রাও তার প্রতি দুর্বল হতে থাকে। এখন সে কি করবে? তার বন্ধুত্ব সামলাবে নাকি সংসার? এরকমই 5টি ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আজকের এই সিরিজ, যার নাম 5 ফোড়ন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম গল্প, ফড়িংয়ের বউ। গল্পের শুরুতে আমরা সরকারি চাকরিজীবী শান্তনুকে দেখি। শান্তনু তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে নতুন একটি জায়গায় শিফট হয়েছে। কাজের এক ফাঁকে শান্তনু তার মেয়ে চিনিকে স্কুল থেকে আনতে যায়। সে স্কুলে গিয়ে কিছুক্ষণ চিনিকে খুঁজতে থাকে। তখন সে একটি দেয়ালের পাশে চিনিকে খুঁজে পায়, যেখানে চিনি একা একাই খেলা করছিল। শান্তনু চিনিকে নিয়ে বাড়ি ফেরার সময় চিনিকে জিজ্ঞেস করে সে কি তার নতুন স্কুলে কোনো বন্ধু বানিয়েছে, যার উত্তরে চিনি বলে সে অনেক বন্ধু বানিয়েছে। এরপর শান্তনু চিনিকে বাড়ি রেখে আবারও অফিসে চলে যায়। কিছুক্ষণ পর চুপচাপ স্বভাবের চিনি বাড়ির সামনে একা একাই বসে খেলা করতে থাকে। চিনি লাজুক স্বভাবের হওয়াতে সবার সাথে বেশি একটা মিশতে পারে না। পাড়ার অন্যান্য বাচ্চারা মাঠে খেলা করলেও সে তো একা বসেই খেলা করতে থাকে। তখন পাড়ার এক লোক সেই পথ দিয়েই যাচ্ছিল। সে চিনিকে তার নাম জিজ্ঞেস করে। এরপর সে চিনিকে নিয়ে সেই বাচ্চাদের কাছে যায় যারা মাঠেই খেলা করছিল। সেই লোকটি চিনিকে বাচ্চাগুলোর সাথে খেলা করতে দিয়ে চলে যায়। বাচ্চারাও চিনিকে নিয়ে খেলা করতে থাকে। আর খেলা করার একটা সময় একটি বাচ্চা গাছের উপর বসে থাকা একটি ফড়িংকে দেখতে পায়। সে ফড়িংটিকে ধরে ফেললে তারা সবাই মিলে চিনিকে সেই ফড়িংয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। আর চিনিও তার ফড়িং স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসে। সে ফড়িংটিকে একটি কাচের বয়ামের মধ্যে রেখে দেয়। রাতের বেলা শান্তনু বাড়ি ফিরে এসে চিনির সাথে কিছুক্ষণ খেলাধুলা করে। এরপর চিনি রাতের খাবার খাওয়ার সময় এক টুকরো রুটি তার ফড়িংকে দেয়, যাতে করে তাকে অভুক্ত না থাকতে হয়। ঘুমানোর সময় তার বাবা মা যেমন একসাথে ঘুমায়, ঠিক তেমনি সেও তার ফড়িং স্বামীকে নিয়ে ঘুমায়। ছোট্ট চিনি যেন ফড়িংটিকে তার স্বামী হিসেবেই মেনে নিয়েছে। পরের দিন স্কুলে যাওয়ার সময়ও সে তার ফড়িংটিকে ব্যাগে করে নিয়ে যায়। ক্লাস চলাকালীন বাকি বাচ্চারা পড়ায় মনোযোগী হলেও চিনি তার ফড়িং নিয়েই ব্যস্ত থাকে। ক্লাস টিচার তা খেয়াল করে চিনিকে অনেক বকাবকি করে। এরপর সে চিনির ব্যাগ থেকে ফড়িংয়ের বয়ামটি বের করে জানালার পাশেই রেখে দেয়। তখন তার পাড়ার বন্ধুদের থেকে বাকি বাচ্চারা যখন জানতে পারে কাল চিনির সাথে ফড়িংয়ের বিয়ে হয়ে গেছে, তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কারণ চিনি একটি ফড়িংকে বিয়ে করেছে। এই নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে থাকে। ক্লাস শিক্ষিকা সবাইকে চুপ করিয়ে দিলেও চিনি অনেক কষ্ট পায়, কারণ সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। তো ক্লাস শেষে শিক্ষিকা চলে গেলে চিনির বন্ধুরা সবাই তাকে নিয়ে আবারও হাসতে থাকে, কারণ ওই যে সে তো একটি ফড়িংকে বিয়ে করেছে। এরপর স্কুল ছুটির পর চিনিকে তার মা নিতে আসে, কিন্তু সে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ চিনি ক্লাস শেষ হলেও গেটের সামনে আসছিল না, কারণ সে ফড়িংটির উপর রাগ করে আছে। আর এই জন্য সে ফড়িংটিকে রেখে বাড়ি ফিরে আসে। কিন্তু স্বামী ফড়িংকে রেখে বাড়ি ফিরে গেলেও চিনির মন যেন স্কুলের জানালার পাশেই পড়ে আছে। জানালার পাশে যে ফড়িংটি রাখা আছে, এই জন্য তার খুব মন খারাপ। পড়াতেও চিনির মন বসে না। চিনির মা তার মন খারাপের কারণ বুঝতে পারে না, যে তার মেয়ের হঠাৎ করে কি হলো। চিনি মন খারাপ করে জানালার পাশেই বসে থাকে, যেখানে সে তার ফড়িংটিকে রেখেছিল। চিনির মা চিনির বাবাকে চিনির মন খারাপের কথা বললেও সে তার কথার বেশি একটা গুরুত্ব দেয় না। খাবার খেতে গিয়েও চিনি চুপচাপ বসে থাকে। শান্তনু তখন চিনিকে আদর করে খাওয়াতে গেলেও সে খাবার খায় না। রাতের বেলা ঘুমাতে গেলেও তার ঘুম আসে না, কারণ সে তার ফড়িংটিকে অনেক মিস করছিল। সারা রাত এপাশ ওপাশ করতে করতে কোনো রকমে রাতটা কাটিয়ে পরের দিন ভোরবেলায় সে শান্তনুকে ঘুম থেকে ডেকে তোলে স্কুলে যাওয়ার জন্য। শান্তনু ঘুম থেকে না উঠলে সে নিজে নিজে ব্রাশ করে আর চুল আঁচড়িয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। শান্তনু চিনিকে এত তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য রেডি হতে দেখে একটু অবাকই হয়, কারণ সে তো এমনটা আগে কখনোই করেনি। চিনি তখন শান্তনুর কাছে আজ তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য বলে আর বায়না করতে থাকে। তখন শান্তনুও তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর চিনিকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। স্কুলে গিয়ে চিনি সেই জানালার পাশে তার ফড়িংটিকে খুঁজতে থাকে, কিন্তু ফড়িংটি জানালার পাশে ছিল না। তাই সে পুরো স্কুলে ফড়িংটিকে খুঁজে বেড়ায়। অনেক খোঁজাখুঁজির পর সে ফড়িংয়ের ভাঙা বয়মটি খুঁজে পায়, যার এক পাশে ফড়িংটি পড়ে আছে। তাই সে আর দেরি না করে তার ওয়াটার বোতল থেকে একটু পানি নিয়ে ফড়িংটির গায়ে দেয়,
কিন্তু তখনই ক্লাস টিচার সেখানে চলে আসে আর চিনিকে বকা দিতে থাকে, কারণ চিনি ক্লাসে না গিয়ে এখানে বসে আছে। টিচারকে দেখে চিনি উঠে দাঁড়ায়, কিন্তু ভুলবশত সে তার ফড়িংটির উপর পা দিয়ে দেয়, যে যেন তার ফড়িংটি সেখানেই পিষে মারা যায়। যাকে মরে যেতে দেখে চিনি হা হয়ে যায়। তার কানে যেন কারোর ডাক যাচ্ছিল না। সে এক দৃষ্টিতে ফড়িংটির দিকেই তাকিয়ে থাকে, যাকে সে তার স্বামী বলেই মেনে নিয়েছিল। আর এই দৃশ্যের সাথেই গল্পটিও শেষ হয়ে যায়। এই গল্পের ছোট্ট চিনিকে দিয়ে আমাদের এটা বোঝানো হয়েছে যে পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের সবসময় হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত। কারণ চিনি অভিমান করে ফড়িংকে রেখে চলে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে অনেক আফসোস করে এবং ফলস্বরূপ তার ফড়িংকে হারিয়ে ফেলে, যেমনটা আমরা অনেকেই করে থাকি। তাই হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের সময় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই হয়তো আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। দ্বিতীয় গল্প, গোপনে প্রেম ছাড়ানো। গল্পের শুরুতে আমরা সুমিত্রাকে দেখি, স্বামী অরিন্দম মিত্র এবং এক ছেলেকে নিয়ে তার সুখের সংসার। সুমিত্রার স্বামী অরিন্দম একজন বিশিষ্ট ব্যবসায়ী। সে তার ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, তাই নিজের সময় কাটাতে এবং নিজেকে ব্যস্ত রাখতে সে একটি ক্লাবের সাথে যুক্ত হয়েছে। এরপর আমাদের সেই ক্লাবের একজন সদস্য ইন্দ্রজিৎকে দেখানো হয়, যে গান গেয়ে এবং বিভিন্ন কথা বলে সেগুলো ভিডিও করে সুমিত্রাকে পাঠায়। রাতের বেলা মেসেজের শব্দ পেয়ে অরিন্দম সুমিত্রাকে জিজ্ঞেস করে এত রাতে তাকে কে মেসেজ পাঠিয়েছে, যার প্রশ্নের উত্তরে সুমিত্রা তাকে মিথ্যা কথা বলে যে তাদের ক্লাবের গ্রুপ থেকে মেসেজ এসেছে। পরের দিন সকালবেলা সুমিত্রা তার ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয় আর ইন্দ্রজিতের পাঠানো মেসেজগুলোই দেখতে থাকে, যেখানে ইন্দ্রজিৎ তাকে উদ্দেশ্য করে অনেক গান এবং কবিতা বলে। এরপর দেখা যায় সুমিত্রা ইন্দ্রজিতের সাথে দেখা করতে যায় আর তাকে গিয়ে জিজ্ঞেস করে সে কেন তাকে বারবার কল করছে, আর তাছাড়া সে তাকে এই পর্যন্ত মোট 125টা মেসেজ পাঠিয়েছে, যার মধ্যে 27টাই গান। তখন ইন্দ্রজিৎ বলে সে তার মনের সব কথা তাকে গানের মাধ্যমে বলেছে। তখন সুমিত্রা বলে সে তার বন্ধু, তাই সে যেন তার বন্ধু হয়েই থাকে। কিন্তু ইন্দ্রজিৎ বলে সে তার কোনো বন্ধু টন্ধু নয়, সে তাকে বন্ধু বলে মানেই না। যেই কথা শুনে সুমিত্রা বলে সে কি চায়, সে কি চায় যে সে তার স্বামী সন্তানকে ছেড়ে তার কাছে চলে যাক, যার কথা ইন্দ্রজিৎ হ্যাঁ বলে, কারণ সে সুমিত্রাকে ভালোবেসে ফেলেছে। সুমিত্রা বলে তারা শুধু বন্ধু, এর থেকে বেশি কিচ্ছু না। সে ইন্দ্রজিৎকে মাথা থেকে এসব প্রেম ভালোবাসা ঝেড়ে ফেলে দিয়ে ক্লাবে আসতে বলে, কারণ ক্লাবে তাদের অনেক কাজ বাকি আছে। তখন ইন্দ্রজিৎ বলে সে তাকে এই জন্য ভালোবেসেছে, কারণ সে তাকে বারবার ক্লাবের কাজের কথা বলে একসাথে সময় কাটিয়েছে। তাছাড়া সুমিত্রা তো ক্লাবের কমিটি মেম্বার, সে চাইলেই তার থেকে দূরে থাকতে পারত, কিন্তু সে তা করেনি। তাই ইন্দ্রজিৎ তার প্রেমে পড়ার জন্য সুমিত্রাকেই দায়ী করে। যে কথা শুনে সুমিত্রা বলে সে প্রেমে পড়বে আর এর দায়ভার অন্য একজনকে দিয়ে দিবে, এটা কেমন কথা। সুমিত্রা ইন্দ্রজিৎকে তখন হুমকি দেয় আর বলে সে যদি আবার তাকে কোনো রকমের মেসেজ পাঠায় তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে সে ইন্দ্রজিৎকে হুমকি দিলেও ইন্দ্রজিৎ তার হুমকিকে সাদরে গ্রহণ করে। এরপর সুমিত্রা বাড়ি ফিরে এসে দেখে তার স্বামী অরিন্দম তখনও মিটিং করছে। অরিন্দম এতটাই ব্যস্ত থাকে যে সে সুমিত্রাকে সময় দিতে পারে না। সুমিত্রা এরপর বাড়ি ফিরে এসে তার পিয়ানো বাজাতে থাকে। তখন অরিন্দম তার মিটিং রেখে সুমিত্রাকে বলে সে অনেকদিন পরে তার পিয়ানো বাজাচ্ছে, যার কথা শুনে সুমিত্রা এই ভেবে খুশি হয় যে অরিন্দম হয়তো মিটিং শেষ করে তার সাথে গল্প করতে এসেছে। কিন্তু তার খুশি তো ধূলিসাৎ হয়ে যায়, কারণ অরিন্দম তার কাছে না এসে তার রুমের দরজা লাগিয়ে মিটিং করতে বসে, যাতে করে সুমিত্রার পিয়ানো বাজানোর শব্দ তার মিটিংয়ে কোনো প্রকার ডিস্টার্ব না করে। অরিন্দম মিটিং শেষ করে অনেক খুশি হয়, কারণ সে অনেক বড় একটি প্রজেক্ট পেয়েছে আজকে, যেটা পেয়ে সে খুশিতে সুমিত্রাকে জড়িয়ে ধরে। সে সুমিত্রাকে বলে এই প্রজেক্ট পাওয়াতে তার অনেক লাভ হবে, শুধুমাত্র 1 বছরের মধ্যে এই প্রজেক্ট শেষ হবে। তখন সুমিত্রা বলে সে তার প্রজেক্টের কাজে ব্যস্ত হয়ে পড়বে, এর মানে তাদের সমস্ত প্ল্যান ক্যান্সেল। তখন অরিন্দম তার কাছে 6 মাস সময় চায় আর বলে এরপর থেকে সুমিত্রা যা বলবে সে তাই করবে। সুমিত্রা বলে সে তার কাজ নিয়ে ঘোরাফেরা করবে, আর সে কি একা একা বাড়িতে বসে থাকবে? এমন করে তাকে একা একা চলতে হলে সে অ্যাফেয়ার করবে। যেই কথা শুনে অরিন্দম হেসে দেয় আর বলে তাহলে সে তার জন্য বয়ফ্রেন্ড সিলেক্ট করে দিবে, কারণ সে অরিন্দমের স্ত্রী, যার তার সাথে তো সে আর রিলেশনে যেতে পারবে না, তাই না? পরের দিন সুমিত্রা ক্লাবে গেলে সেখানকার একজন মেম্বার তাকে একটি এনভেলপ দেয় আর বলে এটা ইন্দ্রজিৎ তার জন্য পাঠিয়েছে, যেখানে ক্লাবের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্ট রয়েছে। সুমিত্রা সেই এনভেলপটি খুললে সেখানে কোনো লিস্ট তো দূরের কথা, কোনো প্রয়োজনীয় কিছুই দেখতে পায় না, কারণ সেখানে ছিল ইন্দ্রজিতের পক্ষ থেকে পাঠানো 30 পৃষ্ঠার প্রেমপত্র। তাই সে আর দেরি না করে ইন্দ্রজিতের সাথে এই ব্যাপারে কথা বলতে যায়। তখন ইন্দ্রজিৎ
বলে সে তাকে SMS পাঠাতে নিষেধ করেছিল, তাই সে তার জন্য রাত জেগে জেগে প্রেমপত্র লিখেছে, কারণ সে তাকে প্রেমপত্র লিখতে বারণ করেনি। সুমিত্রা বলে সে কি এসব লিখতে গিয়ে হাঁপিয়ে যায় না, তার কি আর কোনো কাজ নেই? যার উত্তরে ইন্দ্রজিৎ বলে একবার সে তাকে ভালোবাসে বলে দেখতেই পারে, সে আরো কত কিছু করবে তার জন্য। তখন সুমিত্রা বলে সে শুনেছে ইন্দ্রজিৎ একজন লয়ার, তাহলে সে কেন তার কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে না? উত্তরে ইন্দ্রজিৎ বলে আজকাল সব গরিব মানুষ, কেউ ফিস দেয় না, তাই সেও আর কারো কেস লড়ে না। সুমিত্রা তখন তার পাশে বসে এবং বলে অরিন্দম বছরে 10 মিলিয়ন টাকা ইনকাম করে, সে অরিন্দমের সাথে না থেকে তার সাথে থাকার কথা বলছে যে বেকার বসে থাকে। ইন্দ্রজিৎ বলে সে তো তাকে তার পিয়ানো ঠিক করে দেয়নি, তাই তার স্বামী বাজাচ্ছে ডলার আর সে বাজাচ্ছে ঢোল, আর এটাকে কখনো ভালোবাসা বলে না, কারণ তাদের ভালোবাসার মধ্যে টাকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর সুমিত্রাও তাকে অল্প অল্প ভালোবাসে। তা না হলে সে এই চিঠিগুলো নিয়ে তার কাছে কেন এসেছে? সে চিঠিগুলো তো ফেলে দিলেই পারত। যেই কথা শুনে সুমিত্রার সমস্ত চিঠি ডাস্টবিনে ফেলে দেয়, তখনই অরিন্দম কল করে। অরিন্দম যখন জিজ্ঞেস করে সে কোথায়, সে অরিন্দমকে মিথ্যা কথা বলে যে সে ক্লাবের মিটিংয়ে আছে। যেই কথা শুনে ইন্দ্রজিৎ তাকে বলে সে অরিন্দমকে মিথ্যা বলছে, এর মানে সে তাকে গুরুত্ব দিচ্ছে। যেই কথা শুনে সুমিত্রা বিরক্ত হয়ে যায় আর তার বাড়ি ফিরে যায়। এরপর আমাদের ইন্দ্রজিতের মাকে দেখানো হয়। ইন্দ্রজিৎ তার মাকে সুমিত্রার কথা জানায়। তখন তার মা তাকে বিয়ে করে নিতে বলে। তখনই ইন্দ্রজিৎ বলে কিন্তু কিভাবে মা, সুমিত্রা তো বিবাহিত এবং তার একটি ছেলেও রয়েছে। তখন তার মা বলে আসল কথা হলো সুমিত্রা তাকে ভালোবাসে কিনা, সে যদি তাকে ভালোবাসে তাহলে তাদের বিয়ে করে নেওয়া উচিত। মায়ের এসব কথা শুনে ইন্দ্রজিতের কনফিডেন্স তো আরো এক ধাপ বেড়ে যায়। তাই সে পরের দিন সকালবেলাতেই সুমিত্রার পিয়ানো ঠিক করার জন্য দুজন লোককে নিয়ে চলে আসে তার বাড়িতে। অরিন্দম তার মিটিংয়ে ব্যস্ত থাকার সুযোগে ইন্দ্রজিৎ তার সুমিত্রাকে বলে তার মা তাদের বিয়েতে রাজি আছে। যেই কথা শুনে সুমিত্রা হা হয়ে যায় যে এই ছেলেটা কি পাগল টাগল হয়ে গেল নাকি, তার মাকেও এই বিষয়ে জানিয়ে দিয়েছে। তো এরপর দেখা যায় তারা দুজন একসাথে হাঁটতে বের হয়। ইন্দ্রজিৎ সুমিত্রাকে বলে সে কি তাকে বিয়ে করবে না, যার প্রশ্নের উত্তরে সুমিত্রা বলে সে তাকে বিয়ে করতে পারবে না। তখন ইন্দ্রজিৎ বলে সে যদি তাকে বিয়েই না করে তাহলে একসাথে হাঁটতে বের হয়েছে কেন? সুমিত্রা বলে সে তো তাকে বোঝাচ্ছে যে সে তাকে বিয়ে করতে পারবে না। ইন্দ্রজিৎ বলে সে কি তাকে এটা বোঝাতে চাইছে যে সে তাকে পছন্দ করে না? সুমিত্রা বলে সে তাকে পছন্দ করে, কিন্তু তাই বলে এই নয় যে সে তাকে বিয়ে করবে। ইন্দ্রজিৎ বলে সে এত কথা বুঝতে চায় না, সে শুধু জানতে চায় সে তাকে বিয়ে করবে কিনা। সুমিত্রা বলে সে তাকে এতদিন ধরে এটাই বুঝাচ্ছে যে এটা কখনো সম্ভব নয়। তখন ইন্দ্রজিৎ বলে তাহলে আর কি, সে সবার আগে ক্লাব ছেড়ে দিবে, এরপর দেবদাসের মতো মদ খেয়ে পড়ে থাকবে, কারণ তার মাথায় চোখে সারাদিন সুমিত্রাই ঘুরপাক খায়। সুমিত্রা তাকে দেবদাস হয়ে পড়ে থাকতে বারণ করলেও ইন্দ্রজিৎ তার কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। তখন সুমিত্রা সেখানকার একটি পোস্টারে গোপনে প্রেম ছাড়ানো নামের একটি বিজ্ঞাপন দেখতে পায়। এরপর সে পোস্টারে লেখা ঠিকানা অনুযায়ী চলে যায় রাধারমন দাস নামের এক লোকের সাথে দেখা করতে, যে ইন্দ্রজিৎকে তার থেকে দূরে সরাতে পারবে। তো রাধারমন বলে সে কি সত্যি ইন্দ্রজিতের প্রেম ছাড়াতে চায়, কারণ ইন্দ্রজিৎ যা চায় সেটা সুমিত্রার পক্ষে দেয়া সম্ভব নয়। রাধারমন বাবু সুমিত্রাকে দুটো সিডি দেয়, যার একটা সে সুমিত্রাকে দেখতে বলে এবং অপরটা ইন্দ্রজিৎকে দিতে বলে। সুমিত্রা বলে সে কেন এই সিডি দেখবে, যার প্রশ্নের উত্তরে রাধারমন বাবু বলে সুমিত্রা নিজেও ইন্দ্রজিৎকে একটু একটু ভালোবেসে ফেলেছে, কিন্তু সে যেহেতু তার স্বামী সন্তান নিয়েই থাকতে চায়, তাই তার ভেতরে থাকা ইন্দ্রজিতের জন্য সৃষ্টি হওয়া ভালোবাসাটাকেও মেরে ফেলতে হবে। যেই কথা শুনে সুমিত্রা তার কথা মেনে নেয়। এরপর আমাদের ইন্দ্রজিৎকে দেখানো হয় যে সুমিত্রার পাঠানো সেই সিডিটা শোনে। এর পরের দিন সুমিত্রা এবং অরিন্দম মর্নিং ওয়াকে বের হয়। তখন তাদের ক্লাবের এক লোকের সাথে সুমিত্রার দেখা হয়। লোকটি সুমিত্রাকে বলে ইন্দ্রজিৎ ক্লাব ছেড়ে চলে গেছে, আর সে চলে যাওয়াতে তাদের ক্লাবের এখন কি হবে। ইন্দ্রজিৎই তো তাদের ক্লাবের সবকিছু সামলাতো। আমরা বুঝতে পারি সুমিত্রার পাঠানো সিডি শুনেই ইন্দ্রজিৎ এই কাজ করেছে। অরিন্দম বলে ইন্দ্রজিৎ তো সুমিত্রার বন্ধু, সে ইন্দ্রজিতের সাথে কথা বলবে, তারা যেন এই নিয়ে চিন্তা না করে। এই বলে সে চলে গেলেও সুমিত্রা কিছুটা অবাক হয়। সে তার মাথা থেকে ইন্দ্রজিতের কথা ঝেড়ে ফেলতে চায়, কিন্তু পারছিল না। সে তার মন স্থির করার জন্য যোগ ব্যায়াম করলেও কিছুতেই নিজেকে স্থির করতে পারছিল না। সে ইন্দ্রজিৎকে কল করলেও তার ফোন সুইচড অফ পায়। তাই কিছুক্ষণ পর সে ইন্দ্রজিতের সাথে দেখা করতে যায়।
ইন্দ্রজিৎ তাকে দেখে কিছুটা অবাক হলেও মনে মনে অনেক খুশি হয়। সুমিত্রা ইন্দ্রজিৎকে বলে সে ক্লাব থেকে চলে এসেছে কেন এবং সে তার ফোনটাও অফ কেন করে রেখেছে। ইন্দ্রজিৎ বলে সেই তো তাকে দূরে দূরে থাকতে বলেছে, যে জন্যই সে এখান থেকে চলে যেতে চাইছে। ইন্দ্রজিৎ তখন সুমিত্রাকে তার সাথে লেকের পাশে হাঁটতে যেতে বলে, কারণ সে সুমিত্রার সাথে কিছু ভালো সময় কাটাতে চায়। সুমিত্রা বলে আজ অরিন্দম একটা পার্টি রেখেছে, তাই সে ইন্দ্রজিৎকে সেই পার্টিতে ইনভাইট করে। ইন্দ্রজিৎ বলে সে রিস্ক নিয়ে নিচ্ছে, কারণ সে যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে তখন কি হবে, অরিন্দম তো জেনে যাবে। কিন্তু সুমিত্রা তার কথা শোনে না, সে ইন্দ্রজিৎকে ইনভাইট করে তার বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গেলেও তার মনে ইন্দ্রজিৎকে নিয়েই একটা ভয় কাজ করতে থাকে। এরপর দেখা যায় সন্ধ্যাবেলায় পার্টিতে সুমিত্রা পিয়ানো বাজিয়ে গান গাইতে থাকে। তখন ইন্দ্রজিৎ সেখানে আসে আর মন দিয়ে তার গান শুনতে থাকে। তখনই অরিন্দম খাবার পরিবেশন করার জন্য জোরে জোরে কথা বলে ওঠে আর ইন্দ্রজিৎ রেগে তাকে চুপ করতে বলে, কারণ সুমিত্রা গান গাইছে কিন্তু সে তাকে ডিস্টার্ব করছে। তো ইন্দ্রজিতের এমন আচরণ দেখে অরিন্দমের রাগ হয়, তবে তারপরও সে তার রাগের বহিঃপ্রকাশ করে না, চুপ করে থাকে, কারণ না হলে একটা বড় সিন ক্রিয়েট হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ইন্দ্রজিৎ এবং সুমিত্রা বসে গল্প করছিল। সেই সময় ইন্দ্রজিৎ সুমিত্রাকে বলে অরিন্দম শুধু টাকাই চেনে, সে এত সুন্দর গান করছিল যেটা অরিন্দম অনুভবই করতে পারেনি। রাতের বেলা অরিন্দম সুমিত্রাকে কথায় কথায় বুঝিয়ে দেয় যে সে ইন্দ্রজিৎকে বেশি একটা পছন্দ করে না। আমরা তখন সুমিত্রার হাবভাব দেখে বুঝতে পারি যে সেও ইন্দ্রজিতের কথাই ভাবছিল। সে তখন অরিন্দমকে বলে সে কিছুদিন বাইরে ঘুরে আসতে চায়, তাই সে কি তার সাথে যাবে। যেই কথা শুনে অরিন্দম বলে সে এখন কিছুদিন ব্যস্ত থাকবে, তাই সে সুমিত্রাকে একা একাই ঘুরে আসতে বলে। সুমিত্রা কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবে যে সে কি করবে। তার স্বামী অরিন্দম তাকে খুব ভালোবাসে, কিন্তু সে তাকে সময় দিতে পারে না। আর অপরদিকে ইন্দ্রজিৎও তাকে ভালোবাসে এবং সে প্রতিটা মুহূর্ত তাকে নিয়ে কাটাতে চায়। সে বুঝতে পারছিল না সে কি তার মনের কথা শুনবে নাকি একজন দায়িত্বশীল স্ত্রী হয়েই থাকবে। তখন ইন্দ্রজিৎ তাকে একটি ভিডিও পাঠিয়ে দেয় আর বিদায় নিয়ে নেয়, কারণ তাকে ভোলার জন্য সে অনেক দূরে চলে যাচ্ছে। এই কথা জেনে সুমিত্রা আর দেরি করে না। পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে সে সোজা চলে যায় ইন্দ্রজিতের বাড়ির সামনে। ইন্দ্রজিৎ তখন ব্যাগপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখনই সুমিত্রা তাকে গাড়িতে উঠিয়ে নিলে ইন্দ্রজিৎ বলে সে কি তাকে স্টেশনে ছেড়ে আসতে পারবে। তখন সুমিত্রা বলে দেখা যাক সে গাড়ি কতটুকু নিয়ে যেতে পারে। যে কথা বলে সে ইন্দ্রজিৎকে বুঝিয়ে দিয়েছে যে সে এখন তার কাছে চলে এসেছে, সে তার সব দায়িত্ব ছেড়ে ছুড়ে এখন তার সাথেই থাকতে চায়। সে তার মনের কথাকেই বেশি প্রাধান্য দিয়েছে। আর অপরদিকে অরিন্দম যখন জানতে পারে সুমিত্রা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, তখন তার সুমিত্রার কথা মনে পড়ে, কারণ সে একটু একটু বুঝতে পারছিল যে সুমিত্রা হয়তো ইন্দ্রজিতের কাছেই গিয়েছে। আর এই দৃশ্যের সাথেই দ্বিতীয় গল্পটিও শেষ হয়ে যায়। তৃতীয় গল্প লিলিত। এই গল্পটিতে আমাদের ভবিষ্যতের কোনো একটা সময়ের সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং ব্যয়বহুল টেকনোলজি ন্যাশনাল ট্রুথ রেটিং বা এনটিআর প্রোগ্রামের 87তম দেশ হিসেবে বাংলাদেশের যোগ দেওয়ার 2 বছর পরের ঘটনা দেখানো হয়। গল্পের শুরুতে আমাদের এনটিআর এর রেটিং এর কথা বলা হয়, যার মাধ্যমে ক্রাইম অনেকখানি কমে এসেছে, কারণ মানুষের দেহে একটি চিপ আছে যার মাধ্যমে রোজকার কাজকর্মকে স্ক্যান করে এনটিআর একটা রেটিং সেট করে, যা কমতে থাকলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। যেমন মিথ্যা বললেই ট্রুথ প্রোগ্রামার তা ধরে ফেলে এবং রেটিং কমিয়ে দেয়, যার ফলে 50%-এর নিচে এলে ছুটি পাওয়া বন্ধ, আর 40-এর নিচে এলে বিভিন্ন ওয়ার্নিং দেওয়া হয়। আর তার সবার সামনে উপস্থাপন হওয়ার জন্য চোখ লাল হয়ে যাওয়া, এই ব্যাপারটাও দেখা যায়। এরপর আমাদের এনটিআর এর চিফ সিকিউরিটি অফিসার নাজিম মাহমুদকে দেখানো হয়, যার কাছে একটি গোপন ইমেইল আসে, যেখান থেকে সে জানতে পারে আদনান নামের একটি ছেলের রেটিং গত 6 মাস ধরে 90%ই হয়ে আছে। সেখান থেকে এক চুলও ওঠানামা করেনি, যেখানে একজন সাধারণ মানুষের পক্ষে এই রেটিং ধরে রাখাই সম্ভব নয়। সেখানে এই ছেলের টানা 6 মাস 90%ই আছে। এটা খুবই বিস্ময়কর ব্যাপার তাদের জন্য। তাই সে তাদের আর এক অফিসার লিলিতকে আদনানের বায়ো পাঠিয়ে দেয় আর বলে আদনান যে লাইফস্টাইলে চলে তার পক্ষে এই রেটিং নিয়ে চলা মোটেও সহজ নয়। তাই তাদের সন্দেহ আদনান তাদের টেকনোলজির সাথে হয়তো নয়-ছয় করেছে এবং সে তাদের জন্য হুমকি স্বরূপ। তাই নিজাম মাহমুদ লিলিতকে আদনানের ব্যাপারে তদন্ত চালাতে বলে। লিলিত আদনানের প্রোফাইল স্ক্যান করেও সন্দেহজনক কিছুই পায় না।
তাই সে আদনানের স্ট্যান্ড আপ কমেডি দেখতে সেই ক্লাবে যায়, যেখানে আদনান প্রায়ই কমেডি করতে আসতো। তো সেখানে যাওয়ার তার একমাত্র উদ্দেশ্য হলো আদনানের সাথে সখ্যতা গড়ে তোলা। সে আদনানকে বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু আদনানের কাছে তার সকল প্রশ্নের উত্তর তো আছেই, উল্টো আদনান তার প্রেমেও পড়ে যায়। এদিকে নিজাম মাহমুদ একজন লোকের সাথে মিটিং করে। সেই লোকটি বলে গত বছর 92 জন লোক রেটিং কম হওয়ায় হার্ট ব্লক হয়ে মারা গেছে। নিজাম মাহমুদ বলে তাদেরকে অনেকবার সতর্ক করা হয়েছে, কিন্তু তারা সেই অনুযায়ী কোনো কাজই করেনি, সবকিছু তাদের ইচ্ছা মতো করেছে, আর দেখো শেষমেশ মারা গেছে। লোকটি বলে এই বলে কি তার এই মৃত্যু কাম্য ছিল? যেই কথা শুনে নিজাম মাহমুদ রেগে যায় আর বলে সে শুধু মৃত্যুকে দেখছে, কিন্তু দেশের শান্তি শৃঙ্খলাকে দেখছে না। 50% ক্রাইম কমে গেছে এবং দেশের উন্নয়নে এনটিআর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো তাদের মিটিং শেষ হলে লিলিত তার সাথে দেখা করতে আসে। লিলিত জানায় আদনান অতি ধূর্ত একজন লোক, যে মিথ্যা বলে কিন্তু এতেও তার রেটিং কমে না, তাই তাদেরকে আদনানকে ভালো করে চেক করা দরকার, তাহলেই হয়তো সব কারসাজি বের হয়ে আসবে। নিজাম মাহমুদ এর অনুমতি দিলে লিলিত আদনানের বিভিন্ন পরীক্ষা করায়। সে আদনানকে বলে কাল সে তাকে অনেক মিথ্যা বলেছে, কিন্তু এরপরও তার রেটিং কমেনি কেন? এর পেছনে কারণ কি? সবার তো একটু না একটু হলেও রেটিং কমে বাড়ে, তার ক্ষেত্রে এমন হয় কেন? তখন আদনান বলে সে তাকে মিথ্যা বলেনি, সে সত্যিই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর এজন্যই হয়তো রেটিং কমেনি। এরপর তারা আদনানকে নতুন একটি এনটিআর চিপ লাগিয়ে দেয়। পরের দিন আদনান তার গার্লফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে অন্যান্য মেয়েদের সাথে ডেটে যায়, তবুও তার রেটিং কমে না, তার রেটিং এখনো একই রকম থাকে, কারণ সে তো তার গার্লফ্রেন্ডের থেকে অনুমতি নিয়েছে এবং অন্যান্য মেয়েদেরকে তার গার্লফ্রেন্ডের কথা জানিয়ে তারপরই সম্পর্ক গড়ে তুলেছে, যেজন্য আদনান মিথ্যাবাদী বা চিটার কিছুই হয় না। লিলিত আদনানের উপর একটা রোবট কাক দিয়ে নজর রাখতে থাকে, আর এই ব্যাপারটাও আদনান বুঝে যায়। সে তখন লিলিতের উদ্দেশ্যে বলে তাকে বুঝতে হলে তার সাথে থাকতে হবে, তার উপর এভাবে নজর রেখে কোনো লাভই হবে না, সে কোনো কিছুই উদ্ধার করতে পারবে না। লিলিত তখন নিজাম মাহমুদকে বলে আদনান আসলে খুব ধূর্ত, সে তাদের সাথে মাইন্ড গেম খেলছে, তাই সে আদনানের সাথে সম্পর্কে জড়াবে আর তার মাইন্ড রিড করার চেষ্টা করবে, এভাবে যদি তার আসল ব্যাপারটা সে বুঝতে পারে। তো যার জন্য নিজাম মাহমুদ তাকে অনুমতি দিয়ে দেয়। পরের দিন লিলিত আদনানের সাথে দেখা করতে যায়। সে আদনানের কথা মেনে নিয়ে তার সাথে ডেটেও যায়, কিন্তু শর্ত অনুযায়ী আদনানকে তার সমস্ত কথা শুনতে হবে, যার কথা আদনানও মেনে নেয়, কারণ সে তো তাকে পছন্দ করে। পরের দিন সকালবেলা দেখা যায় লিলিত আদনানকে তার বাসার সামনে আসতে বলে। আদনানও তখন এই কথা শুনে খুশি মনে বাইক নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। এরপর তারা দুজনে বাইকে করে এদিক সেদিক ঘুরতে থাকে। তারা একসাথে অনেক সময় কাটাতে থাকে, আর সেই সময়গুলো বেশ ভালো ছিল। লিলিত তো অনেক এনজয় করে। তো এর মধ্যেই একদিন আদনান তার গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করছিল, কিন্তু তখন লিলিত তাকে কল করে আর তাকে তখনই বাইরে আসতে বলে। তাই আদনানকেও তার কথা শুনতে হয়, কারণ তারা তো আগেই ডিল করেছিল যে আদনান লিলিতের সব কথা শুনবে, তাই সে এখন তার সব কথা মেনে চলে। তাই সে এখান থেকে সবকিছু রেখেই চলে যায়। যাকে এভাবে চলে যেতে দেখে প্রথমবারের মতো তার গার্লফ্রেন্ডের মন খারাপ হয়। তো আদনান বাইরে এলে লিলিত তাকে কিছু লোকের ছবি দেখায়, যারা এনটিআর এর বিরুদ্ধে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আদনান তাদের কাউকেই চিনতে পারে না। তখন লিলিত আদনানকে সত্যি বলতে বলে, কারণ সে আদনানকে বাঁচাতে পারবে। লিলিত বলে এই লোকগুলোর একজনের কল লিস্টে আদনানের নাম্বার পাওয়া গেছে। তখন আদনান অনেকক্ষণ ভাবে যে এটা কে। তখন তার মনে পড়ে যে একজন লোক এনটিআর নিয়ে তাকে শো করার জন্য কল করেছিল। তো এরপর তারা সেই লোকেশনে স্ক্যান করে সেই লোকগুলোর কাছে যায়, আর আদনানকেও তাদের সাথে গ্রেফতার করা হয়। লিলিত লোকগুলোকে আদনানের ব্যাপারে জিজ্ঞেস করে। তো ওই লোকগুলো বলে আদনান এনটিআর নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, তাই সে তাকে শো করার জন্য কল করেছিল, কিন্তু আদনান তার কথায় রাজি হয়নি, কারণ তারা তাকে পেমেন্ট দিবে না, এই জন্য সে তাদেরকে মানা করে দিয়েছে। তো এরপর লিলিত এই সব কিছু জেনে শুনে নিজাম মাহমুদকে জানায় আদনান যা কল্পনা করে তাই বলে, বা যা বলে তাই কল্পনা করে, এই জন্য তার ব্রেনে কোনো প্রেসার পড়ে না এবং তার রেটিংসও কমে না, সব সময় একই রকম থাকে, একদম 90%-এ। এরপর লিলিত আদনানকে বলে সে যেন আর এনটিআরকে নিয়ে কোনো কমেডি না করে, কারণ তার কমেডির জন্য অনেকের মনেই এনটিআর এর বিরুদ্ধে একটা বাজে ধারণা তৈরি
তৈরি হচ্ছে, কিন্তু তাও ভাগ্য ভালো যে সে তাকে বাঁচিয়ে নিয়েছে। আদনান তখন তাকে ধন্যবাদ জানায়। সে লিলিথকে জিজ্ঞেস করে সে কি সত্যিকারের ভালোবাসা সম্পর্কে জানে, যার কথা শুনে লিলিথ তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ এসব নিয়ে সে এখন কোনো কথাই বলতে চায় না। তো তখন আদনানও সেখান থেকে চলে যায়। এদিকে ব্যালকনি থেকে আদনানের গার্লফ্রেন্ড ঋতু তাদেরকে একসাথে দেখে। তো এইটা দেখে সে ইনসিকিউর ফিল করে। সে বুঝতে পারে আদনানের মনে তার জন্য ভালোবাসা কমে গেছে, সে এখন আর তাকে সেভাবে ভালোবাসে না। তাই সে আদনানকে একটা চিটার বলে চলে যায়। এরপর থেকেই দেখা যায় আদনানের এনটিআর রেটিং কমে চলে আসে 58-তে, কারণ সে এখন একজন চিটারে পরিণত হয়েছে। সে এবার তার ব্রেন নিয়ে খেলা করতে পারেনি। তো লিলিথ আদনানের সাথে দেখা করতে আসে। আসলে আদনান বলে তারা কি এইভাবে মাইন্ড গেম খেলেও কারো রেটিং কমিয়ে দেয়, আর এখন তো তার চোখও লাল হয়ে গেছে, তাই তারা নিশ্চয়ই খুব খুশি আদনানের রেটিং এইভাবে কমাতে পেরে। তখন লিলিথ তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু আদনান বলে আজকে না, আগামীকাল জমকালো আয়োজন হবে, সেখানেই সে তার কথা শুনবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় সে পাঞ্জাবি পরে ফুল নিয়ে লিলিথের সাথে দেখা করতে যায়, কিন্তু সে লিলিথকে কোথাও খুঁজে পায় না। সে শুধু দেয়ালে একটি মেসেজ দেখতে পায়, যেখানে লিলিথ তার থেকে বিদায় নিয়ে কোথাও চলে গিয়েছে। যে মেসেজ দেখে আদনান সোজা চলে যায় নিজাম মাহমুদের সাথে দেখা করতে। তো নিজাম মাহমুদ তাকে জানায় লিলিথ আদনানের কেস সামলে এখন অন্য দেশে চলে গেছে তার পরের টার্গেটের জন্য। সে তো এই এক কাজ নিয়ে বসে থাকতে পারবে না, আর লিলিথ তার ক্যারিয়ার আর আদনানের জায়গায় তার ক্যারিয়ারকেই বেশি প্রাধান্য দিয়েছে, আর সেটাকেই বেছে নিয়েছে। সেজন্যই সে এখান থেকে চলে গিয়েছে। এইসব কথা শুনে আদনান একদমই হতাশ হয়ে যায় আর চুপচাপ বাইরে চলে আসে। কিন্তু তখনই দেখা যায় তার বুকে ব্যথা করে ওঠে, কারণ তার রেটিং দিন দিন কমেই যাচ্ছে। এমন হতে থাকলে সে অনেক বড় বিপদে পড়বে, তার মৃত্যুও হতে পারে। তো এরপর আমরা নিজাম মাহমুদকে দেখি, যে তার বসকে বলে লিলিথের মতো রোবট তাদের প্রয়োজন আছে, তাদেরকে লিলিথের জন্য এনটিআর এর প্রয়োজন। তখন বস বলে সে হয়তো ভুলে যাচ্ছে লিলিথকে এনটিআর এর জন্য বানানো হয়েছে, এনটিআর কে তার জন্য নয়। আর সে যেভাবে একটি রোবট হয়ে আদনানকে বাঁচিয়েছে এটা তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আর সে তো একটি রোবট হয়েও সে মানুষকে ভালোবেসেছে, যেটা একদমই আনএক্সপেক্টেড। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব লিলিথকে ধ্বংস করে দিতে হবে, তা না হলে তারাই বিপদে পড়বে। এদিকে আমাদের আদনানকে দেখানো হয়, যার এনটিআর রেটিং 20%-এ চলে এসেছে এবং তার চোখও সম্পূর্ণ লাল হয়ে গেছে। আসলে আদনানের রেটিং কম হওয়ার কারণ হলো সে নিজাম মাহমুদের মিথ্যাটাকে সত্যি ভেবেছে। আর প্রোগ্রাম যেহেতু ইমোশন বুঝে না, তাই সে আদনানের সত্যতার লেভেল কমিয়ে দিয়েছে, আর এভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আর এনটিআর কর্তৃপক্ষ তো ঠিক এটাই চেয়েছিল, কারণ আদনানের রেটিং কখনোই কমে না, যেটা তাদের জন্য একটা বড় চিন্তার বিষয় ছিল। আর আদনানের কমেডির জন্য অনেকেই এনটিআর এর সমালোচনা করে আর এর বিরোধিতাও করে। তাই আদনান শেষ হয়ে গেলে তাদের জন্যই ভালো হবে, আর এ কারণেই তারা বেশ ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই তারা আদনানের সাথে গেম খেলে তার রেটিং কমিয়ে দিয়েছে। তো শেষের দৃশ্যে আমাদের আদনানকে দেখানো হয় যে সবাইকে বাইবেলের লিলিথের গল্প বলছিল, যে অ্যাডামকে স্বীকার না করে হারিয়ে যায়, আর আদনানও এখন সবার মাঝ থেকে হারিয়ে যায়। এরপর শুরু হয় চতুর্থ গল্প, যার নাম বিরহ উত্তরণ। গল্পের শুরুতে আমরা জামিল নামের একজনকে দেখি, যাকে তার বাসার বুয়া ঘুম থেকে ডেকে তোলে, কারণ তার অফিস আছে। তাড়াতাড়ি না উঠলে সে অফিসে যেতে দেরি করে ফেলবে। তো দেখা যায় জামিল ঠিকই বুয়ার ডাকে ঘুম থেকে উঠে পড়ে। তখন বুয়া তাকে অফিসের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলে আর দ্রুত অফিসের জন্য বের হতে বলে। সেও তখন তার কথা মতো দ্রুত তৈরি হয়ে নেয়। এরপর বুয়া তাকে চা খেতে দেয়। তখন জামিলের ভাই হাশেম সেখানে আসে। হাশেম আসলে তার বাড়িতে গিয়েছিল কয়েকদিনের জন্য, যেখান থেকে লঞ্চে করে ফেরার সময় তার অনেকটা দেরি হয়ে যায়। তো হাশেম এসেই দেখা যায় জামিলের সাথে চা খেতে বসে যায়। তো এখন চা খেতে খেতে সে বলে সে আজ আবারও মতিঝিল যাবে, কারণ সে বিদেশ যাওয়ার জন্য একটা এজেন্সিকে 4 লক্ষ টাকা দিয়েছে। কিন্তু আজ কয়েক মাস কেটে যাওয়ার পরও তারা কোনো কিছুর বন্দোবস্ত করেনি, তাই এই নিয়ে সে একটু চিন্তায় আছে।
সেটারই খোঁজ খবর নিতে যাবে আর কি। তো তারা কথাবার্তা বলার পর জামিল অফিসের জন্য বেরিয়ে যেতে লাগলে হাশেম তাকে একটি মেয়ের ছবি দেখায় আর বলে এই মেয়েটি পড়ালেখা করছে এবং তার পরিবারও ঠিক আছে, কিন্তু জামিল দেখা যায় ওই মেয়েটির ছবি দেখেই না। তখন হাশেম তাকে বলে সে যেন তার অতীতকে ভুলে সামনের দিকে অগ্রসর হয়, সেটাই তার জন্য ভালো হবে, কারণ সে তার প্রাক্তনকে একদমই ভুলতে পারছিল না, আর এভাবে চলতে থাকলে তার জীবন অনেক কঠিন হয়ে উঠবে। হাশেম এত কথা বলার পরও জামিল তার কোনো কথারই জবাব দেয় না আর চুপচাপ সেখান থেকে অফিসে চলে যায়, যেখানে তার এক কলিগ বলে তাদের বস তাদের সাথে দেখা করতে চায়। জামিল তখন তার বসের কেবিনে যায়, তো বস তাকে বেশ বকা দেয়, কারণ অফিসের টাইম 9টা থেকে শুরু হলেও সে 11টার সময় অফিসে এসেছে, পুরো 2 ঘন্টা দেরি করেছে সে। জামিল বলে আসলে যানজটের কারণে তার অফিসে আসতে দেরি হয়ে গেছে। বস বলে ঢাকা শহরে যানজট নতুন কিছু তো নয়, তাই তাকে সময় মতো অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে, আর এর পরদিন যদি সে আবারও একই ভুল করে তাহলে তার বেতন থেকে জরিমানা পরিশোধ করতে হবে। এই বলে সে তাকে কিছু দরকারি ফাইল আনতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর তাদেরকে মিষ্টি দেয়া হলে জামিলের এক কলিগ বলে তাদের সাথে উবাইদ সাহেব 2 বছরে 2 বার প্রমোশন পেয়ে গেছে, আর জামিল তো শুধু রোজ বসের বকুনিই খেয়ে যাচ্ছে, এছাড়া আর কিছুই হচ্ছে না। জামিল তখন বলে তার চাকরিটা এখনো যে টিকে আছে কোনো রকমে, সেটাই তার জন্য অনেক। তারা কথা বলছিল তখনই উবায়েদ সাহেব সেখানে আসে আর এসেই তাদেরকে ইনভাইট করে, কারণ তারা একটি নতুন টেন্ডার পেয়েছে। তো অফিস থেকে বাড়ি ফেরার সময় জামিলের তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে, যেখানে সে আর তার প্রাক্তন রাতের অন্ধকারে নদীর ধারে বসে নদীর ঢেউ এবং চাঁদ দেখছিল। এসব ভাবতে ভাবতেই সে বাড়ি ফিরে আসে। ঠিক রাতের খাবার খাওয়ার সময় হাশেম বাড়ি ফিরে আসে। সে জামিলকে বলে দালাল তার 4 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু তারা খোঁজ করতে করতে তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে দালালটা তাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু এত সহজে সে তাকে ছাড়বে না, সে তার সমস্ত টাকা উদ্ধার করবেই করবে। তো পরের দিন সকালবেলা দেখা যায় আবারও জামিলকে তার কাজের মহিলা ঘুম থেকে ডেকে তোলে। এরপর জামিল রোজকার মতো তার অফিসে যায়, যেখানে উবায়েদ সাহেব তাকে কিছু ফাইল দিয়ে সেগুলো রেডি করে দিতে বলে। তার বস যে তার উপর রেগে আছে সেটাকে ওভারকাম করতে বলে। এই বলে সে চলে গেলে জামিলের কলিগ তাকে বলে এই টেন্ডারের সমস্ত ফাইল সে রেডি করেছে, কিন্তু সমস্ত ক্রেডিট উবায়েদ পেয়েছে। জামিল তখন চুপ করে থাকলে সে জামিলকে একটি টাই গিফট করে আর রাতের বেলা পার্টিতে যাওয়ার জন্য বলে। এরপর দেখা যায় রাতের বেলা জামিল তৈরি হয়ে পার্টিতে গেলেও তার বস তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এরপর বস উবায়েদকে জিজ্ঞেস করে সে কেন জামিলকে পার্টিতে ডেকেছে। তখন উবায়েদ বলে জামিলের মতো ওয়ার্কারই তো তাদের কাজের প্রশংসা করবে। যেই কথা শুনে বস উবায়েদের উপর ইমপ্রেস হয়। জামিল পার্টিতে গিয়ে অনেক একা বোধ করছিল, কারণ সবাই একে অপরের সাথে কথা বললেও কেউই তার সাথে কথা বলছিল না, তাই সে চুপচাপ একপাশেই দাঁড়িয়ে থাকে। তখন সে একটি মেয়েকে পেছন থেকে দেখে, যাকে দেখে তার বেশ পরিচিত বলে মনে হয়। সে তাকে রূপা বলে ডাক দেয়, আর মেয়েটিও পেছনে ফিরে তাকালে জামিল বুঝতে পারে তার সত্যিই রূপার সাথে দেখা হয়েছে। রূপা আসলে বিদেশে থাকে, যে 2 সপ্তাহ আগেই দেশে ফিরেছে। এরপর তারা দুজন একসাথে বসে গল্প করতে থাকে। সেই সময় রূপা বলে তাদের ঠিক 15 বছর পর দেখা হয়েছে। জামিল বলে তার কাছে তো মনে হচ্ছে তারা সেদিনও কথা বলেছে। রূপা তখন জামিলকে তার কথা জিজ্ঞেস করে। জামিল বলে সে এখন চাকরি করছে এবং খেয়ে দেয়ে ঘুমায়, এই তার জীবন। রূপা বলে এটা কি কোনো জীবন নাকি? তখন জামিল বলে তার জন্য তো এটাই জীবন, এভাবেই সে ভালো আছে। এরপর সে রূপাকে তার কথা জিজ্ঞেস করে। তখন রূপা বলে সে একজন ফ্যাশন ডিজাইনার, 2 সপ্তাহ আগে দেশে ফিরেছে, আর উবায়েদ তার আত্মীয় হয়। তাই সে জামিলকে উবায়েদ থেকে সাহায্য নিতে বলে যদি তার কোনো প্রয়োজন হয়। জামিল বলে সে কি পরিচয়ে উবায়েদের থেকে সুযোগ ভোগ করবে। তখন রূপা বলে তারা একসময় বন্ধু ছিল, এই বলে যেই কথা শুনে জামিল বলে আগে ছিল কিন্তু এখন আর নেই। রূপা আরো কিছু বলবে, এর আগে উবায়েদ তাকে ডেকে নিয়ে চলে যায়। পরের দিন দেখা যায় জামিল রূপার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, যেটা আগে একটা দোতলা বিল্ডিং হলেও এখন তা বহুতল ভবনে পরিণত হয়েছে। তখন রূপা গাড়ি করে যাওয়ার সময় জামিলকে তার গাড়িতে তুলে নেয়।
এরপর তারা দুজন একটি ক্যাফেতে যায়। রূপা জামিলকে জিজ্ঞেস করে সে কি বিয়ে করেনি। জামিল জানায় না। রূপা বলে বয়স তো পেরিয়ে যাচ্ছে, সে বিয়ে করবে কবে। জামিল তখন রূপাকে বলে তার সেই ইঞ্জিনিয়ার স্বামীর কি অবস্থা, যে তাকে তার থেকে ছিনিয়ে আমেরিকা নিয়ে চলে গিয়েছিল। তার প্রশ্নের জবাবে রূপা বলে তাদের ডিভোর্স হয়ে গেছে এবং তার একটি ছেলেও আছে যে তার সাথেই থাকে। তার প্রাক্তন স্বামী মাঝে মধ্যে তার ছেলের সাথে দেখা করতে আসে। তখন জামিল বলে সে তো শুধু তার সাথেই থাকতে চেয়েছিল আর এখনো সে তার সাথেই থাকতে চায়। তখন রূপা বলে সে কাল ভ্রমণে যাচ্ছে তার মাইন্ড ফ্রেশ করার জন্য। জামিল বলে তাহলে সেও তার সাথে ভ্রমণে যেতে চায়। এই বলে সে তাড়াতাড়ি করে অফিসে যায়, কিন্তু সে বেলা 2টার সময় অফিসে যাওয়াতে তার বস তার উপর অনেক বকাঝকা করে এবং তার মাসিক বেতনও কেটে নেয়। জামিল বসের থেকে ছুটি নিতে চাইলেও বস তাকে ছুটি দেয় না, তাই সে অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করে। এমনকি সে বাড়ি ফিরেও তার সমস্ত কাজ এগিয়ে রাখে যাতে করে পরের দিন সে রূপার সাথে ভ্রমণে যেতে পারে, কেউ যেন তাকে আটকাতে না পারে। রাতের বেলা সে রূপার সাথে কাটানো স্মৃতিগুলোর কথাই মনে করতে থাকে। তখন হাশেম বাড়ি ফিরে এলে সে জামিলকে জানায় তারা ওই দালালকে ধরে ফেলেছে এবং তাকে 3 দিনের সময় দিয়েছে। সে যদি এই সময়ের মধ্যে টাকা ফেরত না দেয় তাহলে তারা তাকে মেরেই ফেলবে। জামিল তখন তাকে মারামারি না করে ঠান্ডা মাথায় কাজ করতে বলে। পরের দিন সকালবেলা সে সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয়। এরপর সে তার ট্রাঙ্ক থেকে রূপার দেয়া ঘড়িটা নেয়, যেটা সে 15 বছর যাবত আগলে রেখেছে। তখন তার বাসার বুয়া এসে তাকে আজ এত সকাল সকাল রেডি হয়ে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এত বছরেও জামিলকে কোনোদিনও এত সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিতে দেখেনি। এরপর জামিল অফিসে গেলে বস তাকে দেখে সময় দেখে, কারণ এই প্রথম জামিল সময় মতো অফিসে এসেছে, যেটা একটি বিরল ঘটনা। জামিল বসের কাছে তখন ছুটি চাইলে বস তাকে ছুটি দিতে চায় না, কারণ পরশুদিন তাদেরকে নতুন একটি টেন্ডারের ফাইল জমা দিতে হবে। তখন জামিল তাকে সেই ফাইলগুলো দেখায়, যেখানকার সমস্ত কাজ সে শেষ করে ফেলেছে। এত অল্প সময়ে এতগুলো কাজ কমপ্লিট করে ফেলাতে বস তার উপর অনেক ইমপ্রেস হয় আর তাকে ছুটি দিয়ে দেয়। যার পর জামিল রাস্তায় দাঁড়িয়ে রূপার জন্যই অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রূপা সেখানে আসে। সে তখন রূপার সাথে একটি রিসোর্টে যায়। যাত্রাপথে রূপা ধূমপান করতে থাকলে জামিল তাকে দেখে কিছুটা অবাক হয়, কারণ রূপা ধূমপান করা সহ্য করতে পারত না। জামিলকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে রূপা বলে পরিস্থিতি তাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। জামিল বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তখন রূপা বলে ভালোবাসা এর থেকেও বেশি ক্ষতিকর। তো এরপর দেখা যায় তারা তাদের গন্তব্যে চলে আসে। রূপা রিসোর্টে এসে আর একটা কাজ করে, যেটার জন্য জামিল প্রস্তুত ছিল না, কারণ রূপা তাদের দুজনের জন্য একটি রুমই বুক করে। কিছুক্ষণ পর জামিল রূপাকে তার দেয়া সেই ঘড়িটি দেখায়। তো রূপা অবাক হয়ে যায় এটা দেখে, কারণ তার দেয়া এই ছোট্ট উপহারটি জামিল এত বছর ধরে আগলে রেখেছে। এরপর তারা দুজন আশেপাশের এলাকাগুলো ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে। রূপা জামিলকে জিজ্ঞেস করে সে বিয়ে করেনি কেন। তখন জামিল বলে সে তাকে পায়নি বলে অন্য কাউকে আর বিয়ে করেনি। জামিল তাকে থেকে যেতে বললেও রূপা বলে সে এখানে থাকবে না, ফিরে চলে যাবে। জামিল বলে তাহলে সে তাকে এখানে এনেছে কেন। যার প্রশ্নের উত্তরে রূপা বলে সে তো তাকে কিছু দিতে পারেনি, তাই সে তার সাথে একটু সময় কাটাচ্ছে। তখন রূপাকে তার ছেলে কল করলে সে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। জামিল বুঝতে পারে রূপা তার মতো অতীতকে আঁকড়ে ধরে বেঁচে নেই, সে তার বর্তমান নিয়ে অনেক খুশি আছে। সে যেই রূপাকে ভালোবেসেছিল এই রূপা সেই রূপা নয়। তাই পরের দিন তারা বাড়ি ফিরে আসে। জামিল সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, যাকে দেখে বুয়া আবারও অবাক হয়। তো জামিল বলে এখন থেকে তাকে সময় মতো অফিসে যেতে হবে। তখনই সেখানে হাশেম এসে উপস্থিত হয় আর জামিলকে জানায় সে সামনের মাসে বিদেশ চলে যাচ্ছে। এই বলে সে জামিলকে একটি মেয়ের ছবি দেখায় আর বলে মেয়েটি এবং তার পরিবার জামিলকে পছন্দ করেছে। তখন জামিল বলে তাদের যদি পছন্দ হয় তাহলে সম্পর্ক সামনে এগোতে পারে। যেই কথা শুনে হাশেমও অনেক খুশি হয়, কারণ জামিল এই প্রথমবার অন্য কোনো মেয়েকে পছন্দ করেছে। এরপর আমাদের জামিলকে দেখানো হয় যে তার অতীত ভুলে এখন বর্তমানকে নিয়েই বেঁচে আছে, তাই সে বিয়ে করে নিয়েছে এবং অতীতের সমস্ত স্মৃতি তার মন থেকে মুছে দিয়ে নতুন এক জীবনের সূচনা করেছে। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। শুরু হয় আমাদের শেষ গল্প, যার নাম এক পাতি প্রেমের গল্প। শুরুতেই আমরা এই গল্পের প্রধান চরিত্র অয়নকে দেখি, যে তাদের কলেজে অনুষ্ঠিত হওয়া একটি অনুষ্ঠানে গিটার বাজাতে যায়, কিন্তু ব্যান্ড দলের অন্যান্য সদস্যরা তাকে বিশ্বাস করতে পারছিল না। তখন মধুচন্দ্রা তাদেরকে বুঝিয়ে বলে যে অয়ন গিটার বাজাতে পারবে। এই বলে তারা অয়নের হাতে গিটার ধরিয়ে দিলে সে খুব ভালো করেই গিটার বাজায় এবং তাদের কনসার্ট খুব ভালো হয়। মধুচন্দ্রা অয়নকে গবা বলে ডাকে, তাই সে খুব বিরক্ত হয়, কারণ অয়ন তার এই নিকনেম একদমই পছন্দ করে না। এরপর তারা দুজন গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়। তারা একসাথে চা খেতে লাগে। তখন অয়ন মধুচন্দ্রাকে একটি বই দেখায়, যেখানে তার একটি কবিতা বের হয়েছে, কিন্তু সে এত কঠিন কঠিন ভাষায় কবিতা লেখে যে মধুচন্দ্রা তা পড়তেই পারছিল না। তাই সে আর নিজের মাথায় বেশি প্রেসার না দিয়ে বইটি রেখে দেয়।
এরপর সে তাদের সিলেবাসের একটি কবিতা অয়নকে বুঝিয়ে দিতে বলে, আর অয়ন তাই করে। এরপর অয়ন ছাদে বসে গান গাইতে থাকে। গান গাওয়ার পাশাপাশি সে একটু আধটু গান লেখালেখিও করত, কিন্তু সে এই ব্যাপারটা মধুচন্দ্রার থেকে লুকিয়ে রাখত। পরের দৃশ্যে মধুচন্দ্রা আলপনা দিচ্ছিল, আর তার পাশে বসে অয়ন কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। মধুচন্দ্রা তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলেও কানে হেডফোন থাকার কারণে সে তার কথা শুনতে পায় না, যেজন্য মধুচন্দ্রা তার গালে আলপনার রং লাগিয়ে দেয়। তখন অয়ন তার উপর রেগে যায়। সে মধুচন্দ্রাকে মারতে গিয়েও তার কাছাকাছি চলে আসে, আর মধুচন্দ্রাও তাকে বাধা দেয় না, কারণ তারা একে অপরকে পছন্দ করে, যে এতদিন তারা কেউ কাউকে মুখ ফুটে বলতে পারেনি। ধীরে ধীরে তারা খুব ভালো সময় কাটাতে থাকে। দিন যেতে যেতে দীপাবলি চলে আসে, যেখানে মধুচন্দ্রা এবং অয়ন বাইরে বের হয়। কিন্তু কিছু সময় যেতে না যেতেই মধুচন্দ্রা প্রচন্ড কাশতে থাকে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। তাই অয়ন তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন মধুচন্দ্রাকে রিলিজ তো করা হয়, কিন্তু তাকে বাড়িতেও মাস্ক পরে থাকতে হয়, কারণ দীপাবলিতে বিভিন্ন ধরনের বাজি ফোটানোর ফলে বায়ু দূষণ হয়, যে জন্যই মধুচন্দ্রার শ্বাসকষ্ট দেখা দেয়। অয়ন তাকে দেখতে এলে সে অয়নকে বলে তার আর এই ইট পাথরের শহরে থাকতে ভালো লাগে না, সে দূরে কোথাও চলে যেতে চায়, যেখানে কোনো কোলাহল নেই, আছে শুধু মনোমুগ্ধকর ঠান্ডা বাতাস। অয়ন বলে সবকিছু হবে, আগে সে সুস্থ হয়ে নিক। তখন মধুচন্দ্রা তাকে একটি গান বানাতে বলে, যেই গানে সে তার সাথে থাকবে। এরপর আমরা অয়ন এবং গবাকে দেখি, যারা মধুচন্দ্রাকে নিয়ে কথা বলছিল, কিন্তু একই দৃশ্যে অয়ন এবং গবা থাকার কারণ আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আপাতত অয়ন মধুচন্দ্রাকে নিয়ে একটি গান লিখেছে, যেমনটা মধুচন্দ্রা চাইছিল। দেখতে দেখতে একটা বছর কেটে যায়। মধুচন্দ্রা তার বাবা মার সাথে হাসপাতালে এসেছিল। ডাক্তার তাকে চেক আপ করে কিছু ওষুধ দিয়ে দেয়। এরপর মধুচন্দ্রা তার বাবা মাকে নিয়ে হাসপাতাল থেকে চলে যায়। তখন আমরা গবাকে হাসপাতালের ফ্লোর ক্লিন করতে দেখি। মধুচন্দ্রাকে চলে যেতে দেখে সে হা করে সেদিকেই তাকিয়ে থাকে। তখন তাকে মধুচন্দ্রার রুমটি পরিষ্কার করতে বলা হয়, তাই সে সেখানে যায়। বিছানার উপর সে মধুচন্দ্রার মাস্কটি দেখে সেটি পরম যত্নে বুকে জড়িয়ে নেয়। তখন আমাদের সামনে আসে গল্পের আসল টুইস্ট। আসলে অয়ন বলতে কারো অস্তিত্বই নেই। গবা একজন সাধারণ হাসপাতালের ওয়ার্ড বয়, যে কিনা মধুচন্দ্রাকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে দেখে তার প্রেমে পড়ে যায়। কিন্তু মধুচন্দ্রার সামনে তার যোগ্যতাটাই বাকি, সে কেন তাকে ভালোবাসতে যাবে? কিন্তু কল্পনাতে তো মধুচন্দ্রা তাকে ভালোবাসতেই পারে, তাই সে তার কল্পনা শক্তি কাজে লাগিয়ে এই সবই কল্পনা করে যে সে মধুচন্দ্রাকে এবং মধুচন্দ্রা তাকে ভালোবাসে। আর এজন্যই আমরা গল্পে অয়ন এবং গবাকে একসাথে বসে গল্প করতে দেখি। মধুচন্দ্রা হাসপাতাল থেকে চলে গেলেও গবার মন থেকে চলে যায়নি। তাই তো কল্পনায় মধুচন্দ্রা গবাকে ভালোবাসে এবং গবা তাকে। তাই তো তার ইচ্ছে অনুযায়ী গবা তাকে নিয়ে জঙ্গলে চলে যায়, যেখানে নেই কোনো দূষণ আর নেই কোনো কোলাহল। এই দৃশ্যের সাথেই গল্পটিও শেষ হয়ে যায়, যেখানে আমরা জানতে পারি কল্পনার জগতেও কাউকে ভালোবাসা যায়, আর সত্যিকারের ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়। তো এরই সাথে আজকে সুন্দর 5টি গল্প শেষ হলো। আপনাদের কাছে কোন গল্পটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।